দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ওয়াকফ সম্পত্তির সর্বোচ্চ ব্যবহারের নির্দেশনা। দুদক পুনর্গঠনের আহ্বান টিআইবি নির্বাহী পরিচালকের। হামু উপসর্গে আরও 12 মৃত্যু, নতুন আক্রান্ত 1524। শনাক্তের কিট স্বল্পতায় নমুনা পরীক্ষায় ধীরগতি, সংগ্রহের চেষ্টা চলছে জানিয়েছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। খুব দ্রুত মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হবে সেনাবাহিনীকে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত। শাপলা চত্বরে হত্যাযজ্ঞের তথ্য লুকানোর অভিযোগ। সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে 14 মে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। বৃষ্টি আর ঢলের পানিতে হারিয়ে গেছে হাওরে কৃষকের ধান কাটা উৎসব। শ্রমিকের অভাবে বেড়েছে সংকট, ন্যায্য দাম পাওয়া নিয়েও অনিশ্চয়তা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2028 সালে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনফারেন্স বাংলাদেশে আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী নীতিগতভাবে সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি। অন্যদিকে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, ওয়াকফ সম্পত্তি লুটপাট বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বৈঠক শেষে তিনি জানান, সরকারের দুর্নীতি বিরোধী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। এ সময় দুদক পুনর্গঠন নিয়েও আলাপ হয় বলে জানান তিনি। সেই সাথে দুর্নীতি দমনে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, জবাবদিহিতা বৃদ্ধি ও সুশাসন নিশ্চিতে সরকারকে পরামর্শ দিয়েছে সংস্থাটি। সম্পূর্ণ ইতিবাচকভাবে তিনি আমাদের পরামর্শগুলো শুনেছেন এবং বলেছেন যে আমাদের সাথে প্রায় শতভাগ একমত এবং চেষ্টা করবেন সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের সাধ্যমতো। 2028-এর যে কনফারেন্সটি হবে, আন্তর্জাতিক কনফারেন্স, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স, সেটি বাংলাদেশে হোস্ট করা উচিত আমরা মনে করি, আমি টিআইবি মনে করি। এবং এই প্রস্তাবটি নিয়ে আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, তিনি এক বাক্যে আমার সাথে একমত হয়েছেন। অন্যদিকে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং বাংলাদেশ ওয়াকফ প্রশাসক শাফিজ উদ্দিন আহমেদ। পরে মন্ত্রী নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে কথা বলেন, জানান ওয়াকফ সম্পত্তি অনৈতিকভাবে ব্যবহারের সুযোগ নেই। এ ব্যাপারে প্রয়োজনীয় পরিকল্পনা রয়েছে সরকারের। এত বড় বিশাল ওয়াকফ স্টেটের আমাদের এই সম্পত্তিগুলি অধিকাংশই এখন বেহাল অবস্থায় আছে। প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতি, অদক্ষতা। কারণ গত 17টি বছর যেভাবে তারা চালিয়েছে, তাদের কারণে আজকের এই ওয়াকফের অবস্থা খুব শোচনীয়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন, ওয়াকিফরা যে উদ্দেশ্যে ওয়াকফ করে গেছেন, ওনাদের উদ্দেশ্যটা যেন সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়িত হয়। যে উদ্দেশ্যে ওনারা ওয়াকফ করে গেছেন, সেই উদ্দেশ্যে যেন উপার্জিত আয়গুলি ব্যয় করা হয়, যাতে এখানে থাকবে না চুরি, থাকবে না দুর্নীতি, থাকবে না কোনো অন্যায়। এবারের হজ ব্যবস্থাপনা অতীতের যে কোনো সময়ের তুলনায় সুষ্ঠু হয়েছে এমন দাবিও করেন ধর্মমন্ত্রী। মহোদয় গিয়েছিলেন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। হামু উপসর্গে গত 24 ঘন্টায় আরও 12 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 1524 জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে উপসর্গ বিশ্লেষণ করে হাম চিহ্নিত করা সম্ভব হওয়ায় পরীক্ষার কিট স্বল্পতা থাকলেও তা আক্রান্ত শিশুদের চিকিৎসায় প্রভাব ফেলবে না বলে মনে করছেন চিকিৎসকরা। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক জানালেন, হঠাৎ করে হামের প্রাদুর্ভাবে কিটের চাহিদা আর যোগানের মধ্যে পার্থক্য ঘটেছে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল হামের প্রাদুর্ভাবে এটি ব্যবহৃত হচ্ছে হাম আক্রান্ত রোগীদের চিকিৎসায়। দেশজুড়ে হাম আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এখানে ভর্তি রোগীর সংখ্যাও 500 ঘর ছাড়িয়েছিল। তবে গত কয়েকদিনে তা আবার কমে 500-র নিচে নেমে এসেছে। 25 দিন যাবৎ জ্বর ছিল, রক্ত ইনফেকশন ছিল। তারপর ওইখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে কোনো সলিউশন না পাওয়ার কারণে মাওতলা এসে পরে দেখানোর পরে বলছে যে হাম। 5 দিন ধরে বাচ্চাকে যখন ভর্তি করাইছি, জ্বর, ঠান্ডা, পাতলা পায়খানা।
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বলছেন, টিকার প্রভাবে দেশজুড়ে আক্রান্ত শিশুর সংখ্যা কমছে। সেই সাথে হামের উপসর্গ বিশ্লেষণ করেই আক্রান্ত রোগীর চিকিৎসা নিশ্চিত করছেন ডাক্তাররা। লক্ষণগুলো থাকে যে প্রচন্ড উচ্চমাত্রার জ্বর, আপনারা জেনে গেছেন অলরেডি, উচ্চমাত্রার জ্বর, সর্দি, কাশি, সাথে হচ্ছে চোখ লাল হয়ে যাওয়া, মুখের ভিতরে এক ধরনের স্পট আসে, কপ্লিক স্পট বলি আমরা। যদি এই কপ্লিক স্পট বা এই লক্ষণগুলি পরে 4 দিন পরে তো র্যাশ আসছে, র্যাশের একটা প্যাটার্ন আছে। যখনই আমরা রোগীকে হাম চিন্তা করে থাকি, আমরা হামের যে চিকিৎসা সেটা শুরু করে দিই। রিপোর্ট আসবে কি আসবে না, রিপোর্ট আসে দেরিও যদি হয়ে থাকে, তার মধ্যে কিন্তু রোগীর চিকিৎসা কিন্তু আমরা কমতি কোনো কিছু করছি না, এটা শিওর থাকেন। এই একটা ব্যাপার আছে হামে, যে না রোগীর টেস্টের সংকটের জন্য রোগীর চিকিৎসার সংকট হচ্ছে বা রোগীকে আমরা চিকিৎসা দিচ্ছি না, দেরি হচ্ছে, রোগী ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, তা কিন্তু না ব্যাপারটা। এদিকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক জানালেন, এবছর হামের প্রাদুর্ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে এরই মধ্যে 127টি কিট আনা হয়েছে। তবে খোলা বাজারে পরীক্ষার কিট না থাকায় কিছুটা স্বল্পতাও রয়েছে। সাধারণত তো আমাদের ইয়ারলি 20 থেকে 25টা কিট লাগে, আর এই বছর এই পর্যন্ত আমরা 127টা কিট পেয়েছি। তো এর মধ্যে পরীক্ষা চলছে এবং আবার 2-3 দিনের মধ্যে আরও 30টা কিট পাবো এবং আগামী সপ্তাহে আরও 100 কিট আসবে এবং আরও 100 কিটের জন্য আমরা রিকুইজিশন দিয়ে রেখেছি। WHO এর সাথে প্রতিদিন যোগাযোগ হচ্ছে এবং আমাদের চাহিদা আমরা যখনই জানাচ্ছি ওরা সেই চাহিদা অনুযায়ী পাঠাচ্ছে। এটা দীর্ঘদিন যেহেতু সংরক্ষণ করা যায় না, সেজন্য এটা একসাথে যে আমি অনেকগুলো এনে স্টোর করে রাখবো সেই সুযোগও নেই। 10 মে আরও 1,80,00,000 ডোজ ভ্যাকসিন দেশে আসছে। শিশুদের টিকার আওতায় নিয়ে আসার মধ্য দিয়ে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চলে আসবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। হাম উপসর্গ নিয়ে ময়মনসিংহ সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 2 শিশু। গত 2 মে হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা থেকে 9 মাসের ছেলে শিশুটিকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। হামের সাথে নিউমোনিয়াও ভুগছিল শিশুটি। গতকাল তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও 40 শিশু ভর্তি হয়েছে। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে 94 শিশু। এদিকে গত 24 ঘন্টায় সিলেটে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে 1 শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে সিলেটে মোট 20 শিশুর মৃত্যু হলো। নতুন করে আরও 8 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 66 জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে 263 রোগী। হাসপাতালগুলোতে বাড়তি রোগীর চাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। গত 24 ঘন্টায় চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও 70 শিশু ভর্তি হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রামে হাম শনাক্ত হয়েছে 95 জনের। খুব দ্রুতই মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসা এবং জন আস্থা তৈরি হওয়ায় সরকারের সিদ্ধান্ত নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান সম্পর্কে তিনি বলেন, সঠিকভাবে তালিকা প্রণয়ন করেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। গণ অভ্যুত্থান পরবর্তী জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের নিষ্ক্রিয়তায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কাজ শুরু করে সেনাবাহিনী। এরপর সফলভাবে জাতীয় নির্বাচনেও বেসামরিক বাহিনীর সাথে মাঠে ছিলেন সেনা সদস্যরা। এ সময়ের মধ্যে পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, পুলিশের প্রতি জনমনে আস্থা তৈরি হয়েছে, তাই সেনাবাহিনীর প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের একটা সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবো না। নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। এই কথা সত্য, তবে সেটা আমরা কিভাবে করব সেটা পুলিশ এবং সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থাগুলো বসে তারা পর্যায়ক্রমে সে ব্যবস্থাটা নেবে। এ সময় চলমান আইন শৃঙ্খলা অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাগী আসামি, মাদক কারবারি, অস্ত্রধারী ও জুয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। আইনের ঊর্ধ্বে কেউ নয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অভিযান পরিচালনা হচ্ছে প্রতিনিয়ত এবং প্রত্যেক দিন কিছু না কিছু দাগী আসামি, মাদক সংক্রান্ত, সন্ত্রাসবাদী বা জুয়া এবং অস্ত্রধারী এগুলো অ্যারেস্ট হচ্ছে। তা এখন সে বিষয়ে আমাদের ওই সংক্ষিপ্ত আদালতের মাধ্যমে কিছু সাজাও নিশ্চিত করা হচ্ছে আর কি। একটা ট্রায়াল হয়। তাদেরকে কি আইনে আনা নিষেধ আছে?
তাইলে কেন কোয়েশ্চেন করা হবে? আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। সিলেটের পাথরকুয়ারির বিষয়ে পরিবেশ, খনিজ ও স্থানীয় প্রশাসন মিলে কাজ করবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাথরের অবৈধ উত্তোলন ও চোরা কারবারি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। পাথর লুট না হয়। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এটা দৃশ্যমান যে দেশে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় এবার বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা। আগামী 14 মে তাদের হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে এই মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় হেফাজত ইসলাম। আরও জানাচ্ছেন মেজবাহ রহমান। জুলাইয়ের হত্যাকাণ্ড ছাড়াও ট্রাইব্যুনালে বর্তমানে সবচেয়ে আলোচিত ঘটনা শাপলা চত্বরে হেফাজতে ইসলামের হত্যাকাণ্ডের মামলা। 2013 সালের 5 মে শাপলা চত্বরে এই হত্যাকাণ্ড নিয়ে এবার তথ্য লুকানোর অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সহ সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা। ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, তারপরে আর কে একজন, এই তিনজনকে আপাতত আমরা তারা যেহেতু হেফাজতে আছে তাদেরকে আমরা প্রোটেকশন চেয়েছি। আগামী তারিখে আমরা হয়তো আমাদের এই কেসে শোন অ্যারেস্ট দেখাবো এবং সেখানে দেখানোর পরে তাদেরকে আমরা সেফ হোমে নিয়ে আমাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করব এই মামলার স্বার্থে। এদিকে বৃহস্পতিবার শাপলা চত্বরে সহিংসতা হত্যাকাণ্ডের মামলায় তদন্তের অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ। এ সময় তারা চিফ প্রসিকিউটর সহ প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক করে মামলার তদন্তের অগ্রগতি জানেন। এই হত্যাকাণ্ডের সাথে প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের সদস্য, পুলিশ, র্যাব, বিজিবি, যৌথ বাহিনীর যে সমস্ত কর্মকর্তারা সেই দিন হাসিনার হুকুম পালন করতে গিয়ে এদেশের নিরীহ, নিরপরাধ, নিরস্ত্র মানুষদের উপরে এরকম গণহত্যা চালিয়েছে, তারা সবাইকে যেন এই বিচারের মুখোমুখি করে এটা দৃষ্টান্তমূলক যেন শাস্তির ব্যবস্থা হয়। আগামী 7 জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে 6 আসামি। মেজবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। উৎসবের আবহে শুরু হয়েছিল হাওরের ধান কাটা, তবে সে আনন্দ মিলিয়ে যেতেও সময় নেয়নি। হাওরে এখন আনন্দ নেই, পানিতে মিশে আছে নোনা জল আর হাহাকার। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল আর বন্যায় তলিয়ে গেছে হাজারো কৃষকের কষ্টের ফসল। তৈরি হচ্ছে নতুন নতুন সংকট। একদিকে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না, আবার কোনো রকমে ধান কেটে ঘরে তুললেও দাম মিলছে না বাজারে। হাওর এলাকার খবর জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম। বাড়তে থাকা পানির সঙ্গে লড়াই করে ফসল বাঁচানোর চেষ্টায় কৃষকরা। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের পর হাওরগুলোর পানি হঠাৎ বেড়ে যায়। তাই হাওড় জুড়ে এখন শুধুই হাহাকার। সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া সহ হাওরভুক্ত 7টি জেলায় 4,55,153 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে অর্ধেক ধান কাটাই হয়নি। হাওর অঞ্চলের 6টি জেলার অন্তত 17,000 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি শুধু কৃষকেরই হয়নি, দেশের খাদ্য নিরাপত্তার উপর এর প্রভাব পড়বে। আজকে তো বুক নিয়ে হয়েছে আপনার ফানি, এরপর মেশিন লাগাইছি 3300 টাকা দাওয়া কানে, 3300 টাকা কানে। এবার গরিব কেমন বাঁচত কই, বাঁচবার কোনো জো নাই। মাঠটা পুরাটা ফ্ল্যাটে নিয়েছে গা, লামা মাঠটা নিয়েছে, টান মাঠটা নিতেছে গা, ধান কাটার কোনো সিস্টেম নেই, পানি বন্যা তল করে লেছে। প্রতি বছরে আমরা বন্যা এরকমভাবে আমাদের মাঠটা নিয়ে যায়, ঠিক আছে। আমাদেরকে আশ্বাস দেয় সরকার আমরা কিছু দিব, আমরা আসলে কিছু পাই না। আমি এখানে আপনার 8 খের জমিন করছি, বুঝছেন নি, একটা দানও দেয় আনতেছি না, সব চলে গেছে গা, বন্যার পানি নিয়ে গেছে গা। বন্যা আর বজ্রপাতের কারণে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। ফলে পানির নিচে পাকা ধান থাকলেও ধান কেটে ঘরে তুলতে সমস্যায় পড়ছেন কৃষকরা। আর শ্রমিক মিললেও কাঠা প্রতি জমির ধান কাটতে তারা পারিশ্রমিক চাইছেন অনেক বেশি। এর সঙ্গে যুক্ত হয়েছে ধান শুকানোর জায়গার অভাব ও ধানের দাম পড়ে যাওয়া। মরা ডাইরেক্ট মরা ক্ষতি, একটা গৃহস্থ মনে যে ধান পাই যাচ্ছে না। আমার এনে প্রায় 60 মণ ধানের মতন একবারে জ্বালায় এসেরা একবারে বাতিল হয়ে গেছে গা, একবারে ফুচে গেছে গা, একবারে ধান লিয়ে সিলা ফাল্লা করতেছি, একবারে বাজছে ভাত হাওয়া যা না যা হাওয়া যা বাবার বাইরে দিন না হচ্ছে হাওন যাই তুই না, আমার মতন বড় কাঙ্গাল দুনিয়াত নাই।
প্রতি বছর বোরো মৌসুমে 2.25 কোটি টন চাল উৎপাদন হয়, যা সারা বছরের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখে। এই উৎপাদনে 20% বেশি আসে হাওর থেকে। প্রতি বছর উজান থেকে আসা পাহাড়ি ঢল, সেই সঙ্গে অতিবৃষ্টি এবং বিভিন্ন জায়গায় বাঁধে ভাঙন, এ কারণে ক্ষতিগ্রস্ত হয় হাওরের বিস্তীর্ণ এলাকার কৃষকরা। তারা ঠিকমতো মাঠ থেকে ফসল ঘরে তুলতে পারে না। যদিও সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে কৃষকদের সহায়তা করার জন্য, কিন্তু সরকারি এ সহায়তা কতটা তাদের জীবনমানের উন্নয়নে কাজে লাগবে সেটি কিন্তু বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, শাহবাজপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। 25 দিন পর অবশেষে চালু হচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। এরই মধ্যে সৌদি আরব থেকে 1 লাখ টন ক্রুড অয়েল নিয়ে এমটি নিনেমিয়া নামের একটি ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বুধবার রাত থেকে এই ট্যাঙ্কারটি থেকে ক্রুড অয়েল লাইটারিং শুরু হয়েছে। আজ রাত অথবা কাল সকাল থেকে ইস্টার্ন রিফাইনারির বন্ধ থাকা 2টি ইউনিট সহ পুরো প্লান্ট পুরোদমে উৎপাদনে যাবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় 2.5 মাসেরও বেশি সময় পর দেশে প্রথম ক্রুড অয়েলের চালান পৌঁছেছে। ক্রুড অয়েলের অভাবে পরিশোধন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। 15 এপ্রিল থেকে প্রতিষ্ঠানটির জোন 1 ও 2 ইউনিটের পরিশোধন কার্যক্রম বন্ধ হয়ে যায়। ইস্টার্ন রিফাইনারিতে দৈনিক প্রায় 4,500 ক্রুড পরিশোধন করা হয়। আগামী 11 মে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে এমটি ফসিল নামের অপর একটি ট্যাঙ্কার 1 লাখ টন ক্রুড নিয়ে চট্টগ্রামের পথে যাত্রা করার কথা রয়েছে। নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় উদযাপিত হয়েছে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস। বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে পঞ্চগড়ে। দিনটি উপলক্ষে শিল্পকলা একাডেমি হলরুমে এক আলোচনা সভা ও আজীবন সদস্যের মাঝে সার্টিফিকেট ও আইডি কার্ড বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। দিবস উদযাপিত হয়েছে টাঙ্গাইলেও। সকালে জেলা পরিষদ চত্বরে উদ্বোধন করা হয়। পরে জেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ওবায়দুল হক নাসির। আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন হয়েছে কুড়িগ্রামে। সকালে জেলা রেড ক্রিসেন্ট কার্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে মানববন্ধনে অংশ নেন রেড ক্রিসেন্টের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংগঠনের প্রতিনিধিরা। এতে বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ। এদিকে দিনটি উপলক্ষে অনুষ্ঠান হয়েছে গাইবান্ধাতেও। উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মাইনুল হাসান সাদিক। দিবসটি উদযাপন হয়েছে জয়পুরহাটেও। বৈরী আবহাওয়ায় এবার লিচুর ফলনে বিপর্যয় ঘটেছে দেশ খ্যাত দিনাজপুরে। এরই মধ্যে প্রায় প্রতিটি লিচু বাগানে গাছের 65 থেকে 70% গুটি ঝরে পড়েছে। বাজারে নামতে সময় লাগবে আরও প্রায় 2 মাস। এ সময় ঝড় বৃষ্টি সহ বৈরী আবহাওয়ার আঘাত আসলে অবশিষ্ট লিচু থাকবে কিনা তা নিয়ে শঙ্কায় চাষিরা। খরচের কথা না ভেবে গাছে গাছে চলছে ভিটামিন ও কীটনাশক স্প্রে। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। এ বেহাল দশা দিনাজপুরের লিচু বাগানের। বৈরী আবহাওয়ায় ফলনের আগেই বিপর্যয় ঘটেছে লিচুর। গাছে মুকুল ভালো আসলেও অসময়ে বৃষ্টি আর রোদের তাপে 50% মুকুল জ্বলে গেছে এবং ঝরে পড়েছে। লিচুর গুটি আসার পর ঝড় ও শিলাবৃষ্টিতেও ক্ষতি হয়েছে ব্যাপক। চাষিরা জানায় অবশিষ্ট যা টিকে আছে আরও ঝড় শিলাবৃষ্টি হলে নিজেদের খাবারের জন্য লিচু টিকবে কিনা তা নিয়ে সংশয়ে তারা। যেমন মূল আসছিল সেরকম এখন নাই, বর্তমানে এখন নিচে পড়তেছে, আবহাওয়া খারাপ, এই কারণে খুব একটু নিচের কন্ডিশন খারাপ। গতকালের তুলনায় এবার অর্ধেক মাল নাই, যেইটুকু আছে এইটুকু পরে শেষ হয়ে যাচ্ছে। দেখতেই তো পাচ্ছেন গাছে ফল নাই, এক সাইড আছে তো আরেক সাইড নাই, এক সাইড আছে তো আরেক সাইড নেই, এইভাবে মিস পুরোটা গাছে পুরোটাই মিস। এখন দেখলে আছে, এখন ঝড় বৃষ্টি পাথর কি হবে বলা যাবে না। এবার লিচু ডাই গাছ ধরিবা গেলে এখন যেটুকু আছে এইটুকু দেখি, আল্লাহ ভরসা। লিচুরে বেহাল দশায় হতাশ উদ্ভিদবিদরাও। প্রকৃতির নিয়ম মেনে কৃষকদের ধৈর্য ধরার আহ্বান। বসন্তের শুরুতে এবছর প্রচুর পরিমাণে মুকুলের সমারোহ ছিল। আমরা খুবই আশাবাদী ছিলাম যে এবছর পর্যাপ্ত পরিমাণে গুটি আসবে এবং লিচু হবে, কিন্তু মুকুল থাকা অবস্থায় দফায় দফায় ঝড় বৃষ্টি, শিলা এর কারণে প্রচুর পরিমাণে ফুল নষ্ট হয়েছে। ফলশ্রুতিতে এবছর আমরা আশঙ্কাজনক হারে লিচু উৎপাদন হ্রাস হয়েছে আমাদের কাছে মনে হচ্ছে, এবং যদি এই ধারাবাহিকতা অর্থাৎ ঝড় বৃষ্টি এবং শিলা যদি আরও অব্যাহত থাকে তাহলে এবার আশঙ্কাজনক হারে লিচুর ফলন কমতে পারে।
দেশের অন্য এলাকায় লিচুর উৎপাদন হলেও দিনাজপুরের বেদেনা, মাদ্রাজি, বোম্বাই জাতের লিচুর প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। কৃষি বিভাগের তথ্য মতে দিনাজপুর জেলায় প্রায় 5,700 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এর মধ্যে ছোট বড় লিচু বাগানের সংখ্যা 10,000-এর বেশি। কিন্তু এবছর সুস্বাদু এই ফলটি নিয়ে হতাশ খোদ লিচু চাষিরাই। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, সারা দেশে আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে সরকারের। এরই মধ্যে দেশের কয়েকটি জেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। সকালে মুন্সিগঞ্জের জামালদিতে খাল খনন কার্যক্রম উদ্বোধনকালে তিনি একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, বর্তমানে বিএনপি সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। এজন্য স্নাতক পর্যায় পর্যন্ত নারীদের শিক্ষাকে অবৈতনিক করা হয়েছে। সকালে ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাভার পৌর বিএনপির প্রয়াত সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টুর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে এতে প্রধান অতিথি ছিলেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এমপি। উপস্থিত ছিলেন তিনি সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, তমিসউদ্দিন ও অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। খাল খনন কাজের পরিদর্শন করেছেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। দুপুরে ডাসার উপজেলার দক্ষিণ ভাউতলিতে খালের 3 কিলোমিটার খনন কাজ পরিদর্শন করেন তিনি। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তি নির্ভর গবেষণা ও সৃজনশীলতা বিকাশে বিজ্ঞান মেলা হয়েছে খাগড়াছড়ির ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। সকালে মেলার উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল KM ওবায়দুল হক। জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে মানববন্ধন ও র্যালি হয়েছে ঝালকাঠিতে। সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এতে অংশ নেন শিক্ষার্থীরা। কলেজ চলাকালে কোচিং চালানোর প্রতিবাদ করায় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষকের সাথে অশালীন আচরণের অভিযোগে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা। সকালে রাজারবাগান সরকারি কলেজ রোডে শিক্ষার্থীরা কোচিং পরিচালকের বিরুদ্ধে এই অভিযোগ করেন। নিরাপদ খাদ্য রপ্তানি বিষয়ক পার্টনার কংগ্রেস সভা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। দুপুরে উপজেলা মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি উপপরিচালক আবু জাফর মোহাম্মদ শহীদ সরকার। আধ্যাত্মিক রাজধানী সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে শুরু হয়েছে 2 দিনব্যাপী বার্ষিক ওরস। সকালে মাজারে নতুন গিলাপ চড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ওরসের কার্যক্রম। এই সময় মাজার কর্তৃপক্ষ, প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ওয়াকফ সম্পত্তির সর্বোচ্চ ব্যবহারের নির্দেশনা, দুদক পুনর্গঠনের আহ্বান টিআইবি নির্বাহী পরিচালক। হাম উপসর্গে আরও 12 মৃত্যু, নতুন আক্রান্ত 1524, শনাক্তের কিট স্বল্পতায় নমুনা পরীক্ষায় ধীরগতি, সংগ্রহের চেষ্টা চলছে জানিয়েছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে খুব দ্রুত প্রত্যাহার করা হবে সেনাবাহিনীকে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত। শাপলা চত্বরে হত্যাযজ্ঞের তথ্য লুকানোর অভিযোগ, সাবেক মন্ত্রী ডাক্তার দীপমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে 14 মে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। বৃষ্টি আর ঢলের পানিতে হারিয়ে গেছে হাওড়ে কৃষকের ধান কাটা উৎসব। শ্রমিকের অভাবে বেড়েছে সংকট, ন্যায্য দাম পাওয়া নিয়েও অনিশ্চয়তা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।